ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উইসপার ইন সাসপেন্সে আপনাদের স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি এক দুর্ধর্ষ ভৌতিক গল্প নিয়ে। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্যে থেকে 2 জন শ্রোতাবন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উইসপার ইন সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্পের প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরি করার জন্যই এগুলি ব্যবহার করে থাকেন। উইসপার ইন সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতাবন্ধুর কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দে গল্পগুলি গ্রহণ করবেন। উইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন, লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে জমিদার বাড়ির রক্তসিন্ধু। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান, তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশানে দেওয়া মেইল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে জমিদার বাড়ির রক্তসিন্ধু। আষাঢ় মাসের প্রায় অর্ধেক শেষ হতে চলল, তো বৃষ্টির দেখা এলো না। বর্ষার আষাঢ়ে এক ফোঁটা বৃষ্টির আশায় খোলা আকাশের দিকে চাতক পাখির মতো ভোলা চেয়ে রয়েছে। এমন সময় সিঁড়ি থেকে কারোর পায়ের ধূপধাপ শব্দ ভেসে এলো। সেই আওয়াজেই বোধগম্য হলো ভোলার। শব্দ অনুসরণ করে পেছনে ফিরে তাকালো সে। হাফ প্যান্ট পরা, মাথায় কালো একরাশ চুল নিয়ে হাজির হলো 9-10 বছরের ছেলে পুহুল, ভোলার কাকার ছেলে। সিঁড়ি দিয়ে উঠে হাঁপাতে হাঁপাতে ভোলার উদ্দেশ্যে সে বলল, ভোলা দাদা ছটপট চল, একদম দেরি করিস না। কোথায় যাবো? কোথায় যাওয়ার কথা বলছিস বলতো তুই? আমার ভালো লাগছে না। তুই যা তো এখান থেকে। তোর ভালো লাগার মতোই একটা জায়গায় নিয়ে যাব, চল না। বললাম তো যাবো না, তুই যা। আরে আমাদের গল্প দাদু এসেছে, শিগগিরই চল। গল্প দাদু হলো পটাইয়ের দাদু, ভোলা কিংবা পুহুলের নিজের দাদু নয়। পুহুল আর পটাই হলো সমবয়সী। গল্প দাদু পেশায় ছিলেন বন বিভাগের কর্মী। দীর্ঘ কর্মজীবনে তিনি ঘুরে বেরিয়েছেন একাধিক জায়গায়। এখন অবশ্য অবসর নিয়েছেন। মাঝে মধ্যে তিনি যখনই পটাইদের বাড়িতে আসেন, তখনই এই 3 মাথা গোল হয়ে বসে এক জায়গায়, আর উদ্দেশ্য গল্প শোনা। গল্প দাদুও ঠিক তেমনই, তাদের গল্প শোনাতে বড় ভালোবাসেন। এই তো মাস কয়েক আগের কথা, পটাইদের বাড়ি বেড়াতে এসে তিনি তাদের একখানা ভূতের গল্প শুনিয়েছিলেন। পটাইদের বাড়ির সামনের বারান্দায় পূর্বের মতোই একটা মাদুর বিছিয়ে বসে রয়েছে পটাই, সাথে রয়েছে আরও 2 জন ছেলে। পটাইয়ের কাছে গিয়ে ভোলা বলল, এই পটাই, এই দাদু কোথায় রে? আসছে আমাদের আজকের মধ্যমণি খুব শিগগিরই আসছে। তুমি বসো ভোলা দাদা। এই পুহুল, তুইও বস। দাদু এই এলো বলে। কিছুক্ষণের মধ্যেই হাতে ধুমায়িত চায়ের কাপ নিয়ে উপস্থিত হলেন সাদা ধুতি পায়জামা পরা এক ভদ্রলোক, সকলের প্রিয় গল্প দাদু। বাচ্চারা গল্প দাদু বলে ডাকলেও আসলে তার নাম শ্যামাপদ ঘটক। সেই বারান্দাতেই তার বসার জন্য রয়েছে একটা হেলান চেয়ার। যথাস্থানে গিয়ে বসলেন গল্প দাদু। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বললেন, কিরে, কি ব্যাপার সকলের? খবর সবার ভালো তো? তা ভোলা মশাই, আপনার পড়াশোনা কেমন চলছে?
হ্যাঁ, বেশ ভালোই চলছে দাদু। প্রত্যুত্তরে জানায় ভোলা। দাদু, আজ আমাদের কিসের গল্প শোনাচ্ছ? জিজ্ঞেস করলো পুহুল। তা তোরা কি শুনতে চাস বল না। আগের বার তো ভূতের শুনিয়েছিলে, আজ তেমনই কিছু শোনাও। বেশ, তাহলে শোন। আজ থেকে কয়েক শত বছর আগের এক প্রত্যন্ত গ্রামের কথা। গ্রামটির নাম কুরুকলস। ছোট্ট ওই গ্রামটি ছিল সুনাম ও সুখ্যাতিতে ভরা। গ্রামের প্রতিটা মানুষ ছিল খুব সহজ সরল এবং সাদা সিধে। তবে সব থেকে বড় এবং আতঙ্কিত বিষয় হলো, বিশেষ এক কারণের জন্য এখানকার মানুষ সর্বদা ভীত ও আতঙ্কিত হয়ে বসবাস করত। তখন এই গ্রামে জমিদার বংশের শাসন চলত। সেই বংশের শেষ জমিদার ছিলেন রুদ্রপ্রসাদ রায়চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও দুরাচারী। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, মানসিকতা এবং ক্ষমতার প্রতি আকর্ষণ তার নিষ্ঠুর চরিত্রের প্রমাণ বহন করে। সর্বদা তার পরনে থাকত ধুতি ও পাঞ্জাবি। এছাড়া তিনি আর অন্য কোনো বস্ত্র পরিধান করতেন না। মা কালীর প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ। আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তি লাভের প্রতি ছিল তার অগাধ আগ্রহ। রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর এই রহস্যময় ব্যক্তিত্বই তার চারপাশের মানুষদের কাছে তাকে রহস্যজনক করে তুলেছিল। গ্রামের গরিব মানুষদের উপর চালাতেন অসহ্য অত্যাচার। ক্ষমতার মোহে তিনি ভুলে গিয়েছিলেন যে ক্ষমতা, প্রতিপত্তি কোনো কিছুই চিরস্থায়ী নয়। জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর ব্যক্তিত্ব যেমন ছিল রহস্যময়, তেমনই রহস্যজনক এই কুরুকলস গ্রামের জমিদার বাড়িটি। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত ছিল জমিদার রুদ্রপ্রসাদের বিশাল প্রাসাদটি, যেটি এখন ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। প্রাসাদের চারপাশ ভাঙা ইটের স্তূপ আর ঝোপঝাড়ে ভরা। গ্রামের মানুষজন দিনের বেলাতেও ওই প্রাসাদের কাছে যেতে ভয় পায়। লোক মুখে শোনা যায় প্রাসাদের অন্দরমহলে রয়েছে এক ভয়, যা রুদ্রপ্রসাদের আত্মা বয়ে বেড়াচ্ছে। এই পর্যন্ত বলে থামলেন দাদু। ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছে পিঠে কোথাও। হঠাৎ ঝড় বাদলা শুরু হলো। তার উপরে গ্যাসের আলোটাও নিভে এসেছে। চোখের পলকে চারপাশ কালো আঁধারে ছিয়ে গেল। মেঘের জন্য আজ অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সকলের সামনে এসে হাজির হলো একটা বড় বাটিতে করে মুড়ি মাখা। দাদুও চেয়ার থেকে নেমে মাদুরে সকলের সাথে বসলেন। তারপরে হাতে এক মুঠো মুড়ি তুলে মুখে দিয়ে আবার শুরু করলেন। সময়ের সাথে সাথে বাড়িটা জীর্ণ হয়ে পড়েছে, তবে তার গৌরবময় অতীতের ছাপ আজও বিদ্যমান। বিশালাকার লোহার তৈরি সদর দরজা, সেটিকে অতিক্রম করেই প্রবেশ করতে হয় প্রাসাদটিতে। সদর দরজাটি দুটি বিশাল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যার উপরে লাল পাথরের তৈরি একটি সিংহ মূর্তিও বসানো রয়েছে। সদর দরজার এক পাশে এখনো রুদ্রপ্রসাদের নাম খোদাই করা পাথরের ফলক রয়েছে। যদিও বহুদিনের অবহেলার ফলে অনেকটাই ম্লান হয়ে গেছে সেই ফলক। বাগানের এক পাশে একটি পুরনো ভাঙাচোরা ফোয়ারা আছে, যেখানে কচুরিপানা ও শ্যাওলার আস্তরণ জমেছে। পুরো প্রাসাদটি 3 তলা বিশিষ্ট। জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরী বেঁচে থাকতেও গ্রামের মানুষজনের জীবনকে অতিষ্ঠ এবং দুর্বিষহ করে তুলেছিলেন। এমনকি তার মৃত্যুর এত বছর পরেও গ্রামের মানুষজন শান্তিতে বসবাস করতে পারছে না। কেন কেন? কারণটা কতখানি তোরা বিশ্বাস করবি তা জানি না, তবে কারণটা হলো তার অভিশাপ। যে অভিশাপ আজও পুরো কলস গ্রামের মানুষদের মনকে গ্রাস করে রেখেছে। পথে ঘাটে, খালে, বিলে, পুকুরে সর্বত্র এই মানুষের একটাই আলোচনা, কবে কবে মুক্তি পাবে এই গ্রাম। সবুজ গাছগাছালিতে ভরা গ্রামের মাটির পথ দিয়ে হেঁটে চলেছে কুরুকলস গ্রামের শিক্ষক হরিপদ বাবু। হরিপদ বাবুর বাড়ি কুরুকলস গ্রামের জোদান্ডি।
কিন্তু আজ আজ যেন তিনি এই প্রসঙ্গটা থেকেই কিছুতেই এড়িয়ে যেতে পারলেন না। গ্রামের মাটির পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি থমকে দাঁড়ালেন, তাও দুই ব্যক্তির মধ্যে চলতে থাকা কথোপকথন শোনার জন্য। তাদের কথা যা শুনলেন তাতে নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না হরিপদ বাবু। তাদের মধ্যে থেকেই একজন বললেন, কি মাস্টার মশাই, স্কুলে আসছেন? হ্যাঁ, বেশিক্ষণ আর দাঁড়ালেন না মাস্টার মশাই। স্কুলে এসে বাচ্চাদের পড়ানোর সময়ও তার মাথায় ওই একটাই শব্দ ঘুরছে, অভিশাপ। কিসের অভিশাপ আছে এই গ্রামের ওপর? নিজে বিড়বিড় করে হরিপদ বাবু বললেন, কিসের অভিশাপ আছে এই গ্রামের উপর? কি রয়েছে ওই জমিদার বাড়িতে? ওদের কথাবার্তা শুনে যেটুকু মনে হচ্ছে, ওই বাড়ি থেকেই শুরু সমস্যার। সাথে ওরা ধন সম্পদ নিয়ে কিছু বলছিল না? সত্যি কি রয়েছে ধন সম্পদ ওই জমিদার বাড়িতে? কিন্তু কোথায়? কিভাবে খুঁজে পাবো মুক্তির পথ? এই তোরা চিৎকার করছিস কেন? যে পড়াটা দিলাম কর, পরের দিন কিন্তু ক্লাসে ধরবো। হরিপদ বাবুর কথা শেষ হবার পরই ছুটির ঘন্টা বেজে উঠল। তাহলে বাচ্চারা, আজ তোমাদের ছুটি। পরের দিন পড়া করে এসো কিন্তু সবাই। স্কুল ছুটির পর হরিপদ বাবু নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। গ্রামের মেটো মাটির পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি কিছু বয়স্কদের কাছ থেকে জমিদার বাড়ির সম্পর্কে জানতে চাইলেন। একজন বয়স্ক লোককে তিনি জিজ্ঞাসা করলেন, দাদু, একটা কথা বলুন তো, এই কুড়কলস গ্রাম অভিশপ্ত কেন? এই অভিশাপের পেছনে কারণটা কি? হরিপদ বাবুর কথা শুনে বয়স্ক লোকটি বললেন, আপনি আমাদের গাঁয়ের স্কুল মাস্টার। গাঁয়ের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলেন। আপনার কাছে মিথ্যে বলার কোনো ইচ্ছেই নেই আমার। সত্যি বলতে কি, আমি আমার পূর্বপুরুষের মুখ থেকে এ কথা শুনেছি। এই গাঁয়ে যিনি শেষ জমিদার ছিলেন, তিনি নাকি ছিলেন অত্যন্ত লোভী আর স্বার্থপর মানুষ। গাঁয়ের মানুষের সুখ তিনি চিরতরে দেখতে পারতেন না। কিভাবে গাঁয়ের মানুষদের বিপদে ফেলা যায় আর সেই চেষ্টায় তিনি করতেন। তবে একটা কথা কি জানো বাবা, ধর্মের কল বাতাসে নড়ে, বাপ যে বাপকেও ছাড়ে না। কিন্তু রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর বাপ যে আজও গ্রামকে বয়ে বেড়াতে হবে, এটা আমি সত্যি ভাবতে পারি না। কালক্রমে সেই অভিশাপ বয়ে বেড়াচ্ছে এই কুড়কলস গ্রাম। কি করেছিল রুদ্রপ্রসাদ রায়চৌধুরী, যার কারণে এই গ্রামকে আজও বয়ে বেড়াতে হচ্ছে? সেই সব আর সঠিকভাবে কিছু জানি না বাবা, তবে ছোটবেলা থেকে যা শুনে আসছি তাই সত্যি বলে মানি। কি কি শুনে আসছেন আপনি? জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরী তার লোভের কারণেই এই গ্রামকে অভিশপ্ত করে গেছে। লোভ, লোভ, ধন সম্পদ, ক্ষমতার প্রতি লোভ। মানে? হ্যাঁ, গায়ের বেশিরভাগ মানুষেরই ভাবনা এই কারণেই জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরী অভিশপ্ত হয়েছিল। বৃদ্ধকে থামিয়ে অবাক হয়ে হরিপদ বাবু প্রশ্ন করলেন, ধন সম্পদ আর ক্ষমতার কারণে অভিশপ্ত হতে হয়েছিল জমিদারকে? কিন্তু কি করে? হরিপদ বাবুর কথা শুনে বয়স্ক বৃদ্ধ জানায়, কি করে বা সে কথা তো আমি কিছু জানি না বাবা, তবে শোনা যায় এই প্রাসাদে রুদ্রপ্রসাদ রায়চৌধুরী নিজের ধন সম্পত্তি বৃদ্ধির জন্য গরিব প্রজার জমির শস্য সব জোর করে আদায় করে আনত। অনেক প্রজা সবকিছু হারিয়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছিল। সেই সব মানুষের অভিশাপ জমিদারকে লেগেছিল। শেষে যখন জমিদার মারা গেল, তার মৃতদেহতেও কেউ হাত দিল না, সৎকারও করল না। এইভাবেই
এইভাবেই জমিদারের অভিশপ্ত ছায়া এই গ্রামের উপর পড়তে শুরু করলো। স্কুল থেকে ফেরার পর থেকেই হরিপদবাবু কিছুতেই স্থির থাকতে পারছেন না। পরিকল্পনা করছেন তিনি কিভাবে জমিদার বাড়িতে প্রবেশ করবেন। অনেক ভাবার পর তিনি স্থির করলেন আগামীকাল পূর্ণিমার জ্যোৎস্নার আলোতেই জমিদার বাড়িতে ভালোভাবে তিনি প্রবেশ করতে পারবেন। যেই ভাবা সেই কাজ। পরের দিন রাতে পূর্ণিমার আলোয় হরিপদবাবু একাই প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। চারপাশে কেবল নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। সদর দরজা বাগান বাড়ি পেরিয়ে তিনি এসে উপস্থিত হলেন বাড়ির ভেতরে প্রবেশ করার মূল দরজার সামনে। হাত দিয়ে দরজা দুটো ঠেলে দিলেন হরিপদবাবু। ধীর পায়ে বাড়ির অন্দরমহলে পা রাখলেন। ভেতরে প্রবেশ করতেই তিনি অনুভব করলেন এক অদ্ভুত শীতল অনুভূতি। দেওয়ালের গায়ে কিছু প্রাচীন প্রতীক চিহ্ন। হরিপদবাবু সাহস করে আরো গভীরে প্রবেশ করলেন। পূর্ণিমার জ্যোৎস্না থাকলেও সেই আলো বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না। পাঞ্জাবির পকেট থেকে দেশলাই বের করে হাতে লণ্ঠনটি জ্বালিয়ে নিলেন। তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলেন হরিপদবাবু। পুরো বাড়ি মাকড়সার জালে ভর্তি। মাঝে মধ্যে মাথার ওপর দিয়ে ডানা ঝাপটা মেরে উড়ে বেড়াচ্ছে বাদু। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠলেও নিজেকে আবার শান্ত করে সামনে এগোতে থাকে সে। কয়েক পা এগোনোর পরই হঠাৎ করে নিভে গেল সেই লণ্ঠনটি। এই মুহূর্তে অন্ধকারের মধ্যে থেকে বিকট শব্দে ফুটে উঠল এক রহস্যময় আলো। তিনি বুঝতে পারলেন এই আলো তাকে কোনো কিছু নির্দেশ করছে। তাই দাঁড়িয়ে না থেকে সেই আলো অনুসরণ করে সামনে এগিয়ে গেলেন হরিপদবাবু। কয়েক পা এগোতেই ভেসে এলো কর্কশ কণ্ঠস্বর। এই কথায় কর্ণপাত করলেন না হরিপদবাবু। আলো অনুসরণ করে এগিয়ে যেতে থাকলেন। আবার তাকে আটকাতে চাইল কোনো এক অজানা শক্তি। হরিপদবাবুর সামনে দাঁড়িয়ে রয়েছে ধুতি পাঞ্জাবি পরা এক অবয়ব। বারবার তাকে আটকাতে চাইলেও ব্যর্থ হচ্ছে অবয়বটি। এই ঘটনার বিন্দু বিসর্গ অনুভূতি করতে পারলেন না তিনি। সবকিছু পার করে হরিপদবাবু যখন সেই আলোর উৎসের কাছে পৌঁছালেন, এখানে তিনি আবিষ্কার করলেন একটি পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটির উপর ভাগ ধুলোয় পরিপূর্ণ, তবুও তা চকচক করছে। তিনি ধীরে ধীরে আরো এগিয়ে গেলেন। তারপর সিন্দুকের ঢাকনাটি তিনি খুলে দিলেন। সিন্দুকের ঢাকনাটি খুলতেই সমগ্র বাড়িটি কাঁপতে লাগলো। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। সহসা একটি ভয়াল হাসির শব্দ শুনতে পেল হরিপদ। চারপাশে সে চোখ বুলিয়ে দেখতে লাগলো, কিন্তু কোথায় কি কাউকে সে দেখতে পাচ্ছে না। এমন সময় সিন্ধুকের থেকে এক রাত ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। হরিপদ চোখ ঝাপসা হয়ে গেল। তৎক্ষণাৎ তিনি সেই স্থান ত্যাগ করার চেষ্টা করলো, কিন্তু না, তাতে সে সফল হতে পারল না। ধোঁয়ার মধ্যে রুদ্রপ্রসাদের রক্তচক্ষু ভেসে উঠল। হরিপদবাবু চিৎকার করে উঠলেন। তার এই চিৎকার প্রাসাদের দেওয়ালের মাঝেই হারিয়ে গেল। হরিপদবাবু এই গাঁয়ের একটি ছোট্ট মাটির ঘর নিয়ে ভাড়ায় থাকতেন। অধিক রাত হয়ে গেলেও তাকে নিজের ঘরে দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পড়ল ঘরের মালিক সহ গ্রামের সকল মানুষ। একই ভিন গায়ের ছেলে, তার উপরে গ্রামের এই অভিশাপ, সবকিছু ভেবেই আতঙ্কে রাত কাটালো গাঁয়ের লোকজন মিলে। অপেক্ষা শুধু ভোরের আলো না ফোটা পর্যন্ত কোনো কিছুই তারা করতে পারবে না। এই রাতের অন্ধকারে কোথায় খুঁজবে তারা শিক্ষককে? রাতের আঁধার কাটিয়ে ভোরের আলো ফুটে উঠতেই
কয়েকজন গ্রামবাসী মিলে হরিপদ বাবুকে খুঁজতে বেরোলেন। খুঁজতে খুঁজতে তারা এসে উপস্থিত হলো জমিদার বাড়ির প্রাসাদের সামনে। প্রাসাদের বাইরে একটা জুতো ছাড়া তারা আর কিছুই পেল না। ভেতরে ঢোকার সাহস কারোরই নেই। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, মাস্টারমশাই ভেতরে আছেন? একের পর এক ডাক দেয় গাঁয়ের মানুষজন। না, ভেতর থেকে কোনো সাড়া এলো না। এই জুতো যে শিক্ষক হরিপদবাবুর তা সঠিক করে বলে দিল গাঁয়ের বাচ্চারা। এই ঘটনার পর থেকে গাঁয়ের মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেল। তারা বুঝতে পারল রুদ্রপ্রসাদের অভিশাপ এখনো জীবন্ত। মানুষজন সেই রাতের পর থেকে আর কখনো প্রাসাদের দিকে যাওয়ার সাহস করেনি। হরিপদ বাবুর বাড়িতে খবর পাঠানো হয়। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশই পেল না শিক্ষক হরিপদ বাবু। এই ঘটনার পর পেরিয়ে গেল আরো একটা বছর। প্রাসাদটি ধীরে ধীরে ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেল। বছর একের পর এক অজানা ছেলেকে গাঁয়ে দেখা গেল। তার নাম ধাম কোনো কিছুই জানা ছিল না গ্রামবাসী, কারণ কারোর সাথে খুব একটা মেলামেশা করতো না ছেলেটি। এইভাবে কেটে গেল আরো কয়েক মাস। ধীরে ধীরে সেও জানতে পারল পুরো কলস গ্রামের রহস্য। তবে মাঝে মধ্যেই ছেলেটিকে জমিদার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত। গায়ের হারান কাকা তাকে আশ্রয় দেয়। একদিন হারান কাকা ছেলেটিকে বলল, এই ছোড়া, তুই আবার বেইমানি করে চুরি টুরি করে চলে যাবি না তো? না না, আপনি আমায় আশ্রয় দিয়েছেন, পেটে খাবার দিয়েছেন, বেইমানি করব না। কি জানি বাবু, বিশ্বাস করতে মন তো চায়, কিন্তু তাকে শোন, তোর কাজ হলো গোয়াল ঘর দেখাশোনা করা আর মাঝে মাঝে একটু বাজার হাট করে দেওয়া, বুঝলি? হ্যাঁ। মাথা নেড়ে সম্মতি জানায় ছেলেটি। হারান কাকাই ছেলেটির একটা নাম রেখেছে, ছোট্টু। এই নামেই তাকে ডাকে। নিজের কাজ ছাড়া আর কারোর সাথেই কথা বলতো না ছোট্টু। মাঝে মধ্যে সময় পেলে এই ছোট্টু হারান কাকার কাছে বসতো জমিদার বাড়ির গল্প শোনার জন্য। এইভাবেই মাসের পর মাস কেটে যেতে থাকে। এমনই একদিন সন্ধ্যাকালীন সময় ছোট্টু হারান কাকার কাছে বসে জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর গল্প শুনছে। জানিস ছোট, এই রুদ্রপ্রসাদ রায়চৌধুরী মোটেই সুবিধের লোক ছিল না। রুদ্রপ্রসাদের শক্তি এবং ক্ষমতা নিয়ে পুরো গ্রামে যেমন ভয়ের আবহ ছিল, তেমনই ছিল তার প্রাসাদটি নিয়েও। তার সময়ে প্রাসাদ ছিল এক রহস্যময়, সেখানে মানুষের প্রবেশ ছিল সীমিত। শোনা যেত প্রাসাদের ভেতরে ছিল অসংখ্য গোপন কক্ষ ও সুড়ঙ্গ, যার সন্ধান কেবলমাত্র রুদ্রপ্রসাদই জানতেন। আপনি কি করে জানলেন? প্রশ্ন করে ছোট্টু। উত্তরে হারান কাকা জানায়, হাসালি, জানব না? ওই সময় আমার পূর্বপুরুষ জমিদার বাড়ির সামান্য অর্থের বিনিময়ে কর্মচারী ছিলেন। তিনি তার সারা দিনের অভিজ্ঞতা তালপাতার কাগজে লিখে রাখতেন। সকলের আশীর্বাদে দু এক অক্ষর আমি পড়তে লিখতে পারি। এই সূত্রেই এই কথাগুলো আমি জানতে পারি। হারান কাকার কথাগুলো মন দিয়ে শুনছিল ছোট্টু। তাকে চুপ থাকতে দেখে হারান কাকা বলল, একটা কথা তবে মনে রাখিস, এই সব কথা যার তার কাছে আবার বলে বসিস না। না না, কাউকেই বলবো না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপর কি হলো? কৌতূহল হয়ে জানতে চায় ছোট্টু। হারান কাকা আবার বলতে আরম্ভ করলো, জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরী বিশ্বাস করতেন যে তার প্রাসাদ এবং তার অধীনে থাকা জমি সব তার, প্রজাদের কোনো অধিকার নেই, সবই ঈশ্বরের আশীর্বাদে প্রাপ্ত। তাই তিনি তার প্রাসাদের গোপন কক্ষে বিশেষ পূজার আয়োজন করতেন, যেখানে প্রাসাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না। এই পূজার পরেই তার দম্ভ এবং নিষ্ঠুরতা বৃদ্ধি পায়, যা গ্রামের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। হরিপদ মাস্টারমশাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে গ্রামের মানুষজন প্রাসাদটি নিয়ে আরো বেশি আতঙ্কে থাকা শুরু করেছে। মনের মধ্যে কোনো এক আশা, ভয় আর কৌতূহল সবকিছুকে একসাথে ধারণ করে দিন কাটাতে থাকে নিরীহ চুপচাপ ছোট্টু।
তাকে দেখলে মাঝে মধ্যেই মনে হয় নিজেকে যেন কোনো এক যুদ্ধের জন্য প্রস্তুত করছে সে। এই গ্রামে আসার পর থেকেই ছোট্টু জমিদার বাড়ি নিয়ে কৌতূহল ছিল। এরপর একদিন সে হারান কাকার কাছে গিয়ে বলে, কাকা, তোমায় আমার কিছু বলার আছে। আমি আমি কাকা, আজ আমি একবার জমিদার বাড়িটি ঘুরে দেখতে চাই। ছোট্টুর কথা শুনে চমকে ওঠে হারান কাকা, ধমক দিয়েই বলে, না, একদম না। ওদিকে যাওয়া তো দূরের কথা, তাকানোর কথা মনেও ভাবিস না। ভুলে গেলি মাস্টার মশাইয়ের কথাটা? না, ভুলতে পারিনি বলেই তো। বিড়বিড় করে বলল ছোট্টু। কিছু বললি? না না, কিছু বলিনি। যা, নিজের কাজে মন দে। আর শোন, এইসব ভূত মাথার থেকে নামিয়ে দে, তাতে তোরই মঙ্গল। এরপর হারান কাকাকে কোনো কিছু না জানিয়েই ছোটু রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। দুপুরে প্রাসাদের কাছাকাছি এসে ছোটু উপস্থিত হয়। প্রাসাদের সামনে গিয়ে সে দেখল দেওয়ালে নানা ধরনের রহস্যময় প্রতীক খোদাই করা আছে, যা সে এর আগে কখনোই দেখেনি। সে এই প্রতীকগুলোর অর্থ বোঝার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অনেকটা সময় সে মূল দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। দীর্ঘ সময় পরে প্রাসাদের ভেতরে প্রবেশের চেষ্টা করে ছোট, কিন্তু দরজা অতিক্রম না করেই সে ফিরে আসে। ঘুমের মধ্যে ছোট ঘামতে থাকে, বিছানা থেকে উঠে বসে। কেন এরকম অস্থির লাগছে আমার? কেন বারবার মনে হচ্ছে যে কেউ আমার উপর নজর রাখছে? আচ্ছা, এটা কি সত্যি নাকি আমার মনের ভুল? এটা আমার নির্ঘাত মনের ভুল। যাই হোক, যা ভাবার কাল ভাবা যাবে সকালে। এখন ঘুমিয়ে পড়ে, ঘুম পেয়েছে। তবে মনের ভুল ভেবে ঘুমোতে যায় ছোট্টু। রাত তখন অত্যন্ত গভীর। হঠাৎ এক শব্দে ঘুম ভেঙে যায় ছোট্টুর। ধরপড় করে বিছানা থেকে উঠে বসে সে। গোয়াল ঘরটার দিকে একবার মুখ বাড়িয়ে দেখলো যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর নিজেই বিড়বিড় করে বলে উঠল, আমি একটু বেশি সেই বিষয়টা নিয়ে ভেবে নিচ্ছি, তাই হয়তো এমন হচ্ছে। দিন কয়েক পরের কথা, ছোট্টু আবার জমিদার বাড়ির প্রাঙ্গণে সে উপস্থিত হয়েছে। রাত্রি তখন প্রায় 11টা। আজ সে আর সদর দরজা থেকে ফিরে যায়নি। ঝোপঝাড় সরিয়ে সন্তর্পণে প্রাসাদের ভেতরে প্রবেশ করল। মানসিকভাবে সব রকম প্রস্তুতি নিয়েই সে আজ এসেছে। চারিপাশের পরিবেশটা অদ্ভুত রকমের শীতল। ঠান্ডার বাতাবরণ ছুঁয়ে গেল ছোট্ট শরীর দিয়ে। হাতে একটা লণ্ঠন নিয়ে সামনে এগিয়ে চলেছে সে। এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বরে থমকে দাঁড়ালো সে। দাদা, এটা তো দাদার কণ্ঠস্বর। কাঁপা কাঁপা গলায় বলল ছোট্টু। এরপর সে ব্যাকুল হয়ে ডাকতে থাকলো তার দাদাকে। দাদা, 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 তুই কোথায় দাদা? একটিবার আমার সামনে আয় দাদা। চোখের কোনা ভারী হয়ে এলো, আর নিজেকে সামলে রাখতে পারছে না। এমন সময় তার সামনে উদয় হলো শিক্ষক হরিপদ বাবুর আত্মার অবয়ব। হরিপদ বাবুর অবয়বটিকে দেখে কান্নায় ভেঙে পড়ল ছোট্টু। এই ছোট্টুই হলো হরিপদ বাবুর ভাই নিতাই। দাদা এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টিকে মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি নিতাই। এই প্রাসাদ সম্পর্কে অল্প বিস্তার নিতাই শুনেছে তার দাদা হরিপদ বাবুর থেকেই। গ্রামবাসীর কথা মতো হরিপদ বাবু নিখোঁজ হয়েছে এই অভিশপ্ত জমিদার বাড়িতে। যেদিন হরিপদ বাবুর নিখোঁজ হয়ে যাওয়ার কথা নিতাইয়ের বাড়িতে এসেছিল, সেই দিনই নিতাই মনে মনে ঠিক করেছিল এর পেছনে থাকা কারণ সে উদ্ঘাটন করবে। হরিপদ বাবুর আত্মা নিতাইকে বলল, কেন এসেছি তুই জানিস না দাদা? তুই জানিস না? তুই জানিস তোকে না পেয়ে মা বাবার কি অবস্থা?
আমি কি করে জানবো বল? এই অন্ধকার আলো উঠুনি থেকে বেরোতে পারলে তো যাবো। আচ্ছা, বাবা কেমন আছে নিতাই? এ কথা বলল হরিপদ বাবু স্বয়ং। হরিপদ বাবুর কথা শুনে নিতাই এবার বলল, কেমন আর থাকবে, আছে কোনো রকমে টিকে আছে। তার আগে তুই আমায় একটা কথা বল, এই ঘটনা ঘটলো কি করে? এই গ্রামের মানুষজন তোকে খুঁজতে এলো, তখন তুই বেরোলি না কেন? এটা তো এমন বোকা বোকা প্রশ্ন নিতাই। আমি যদি ওদের মতো রক্ত মাংসের মাংস হতাম, তবে কি এখান থেকে বেরিয়ে যেতাম না? কি? হ্যাঁ নিতাই, আমি যে আর বেঁচে নেই রে। নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না নিতাই। যে যাই বলুক না কেন, তার মনে একটা আশা ছিল যে সে তার দাদাকে ফিরে পাবে, কিন্তু নিজেকে সামলা নিতাই, এভাবে ভেঙে পড়লে চলবে না। তুই যে আলো উঠোনিতে ভুগেছিস, সেই জায়গা থেকে তোকে বেরোতে হবে। আমি আমার কথা রাখতে পারিনি, কিন্তু তোকে আমি এড়িয়ে যেতে দেব না, কিছুতে না। এই সব কিছু ঘটলো কেমন করে? প্রশ্ন করে নিতাই। শিক্ষক হরিপদ বাবু সেই রাতের ঘটনা আবারও বলতে শুরু করলো। গ্রামের বয়স্ক লোকের মুখে শব্দটা শুনে মনে মনে স্থির করি এই রহস্য আমি উন্মোচন করব। পরিকল্পনা মামেরিয়া পূর্ণিমার রাতে উদ্দেশ্য সকলের লাশায় বাবা রাইতো বিপদে আসে প্রাসাদে প্রবেশের পর। হাতে লণ্ঠনের আলো নিয়ে প্রাসাদের প্রতিটা কোণা দেখছিলাম। সহসা লণ্ঠনের আলোটা নিভে যায়। তারপর আমার সামনে প্রস্ফুটিত হয় উজ্জ্বল এক আলো। সে আলো অনুসরণ করে আমি সামনে এগিয়ে গেলাম। তারপর কি হলো? উপস্থিত হলাম এক পুরনো সিন্ধুকের সামনে। সে সিন্ধুকে ঢাকনা খুলে বেরিয়ে এলো একটা স্তরা। আমার চোখের সামনে ঝাপসা হয়ে গেছিল, কিছুতে দেখতে পাচ্ছিলাম না। তারপরে সেই বিভক্ত অভিজ্ঞতা, তোমার রুদ্র দেখে একটা শক্তি আমায় টেনে নিল। তারপর ভয়ঙ্কর হাসি, চোখে রুদ্র প্রসাদ চৌধুরীর হাসি। এই ঘটনার পর আমি আর ওদের মতো রক্ত শরীর নিয়ে ফিরতে পারলাম না। গ্রামবাসী আমাকে খুঁজতে এসেছিল। এই সব ঘটনা আমি দেখেছি, কিন্তু ওরা আমাকে দেখতে পায়নি। একমাত্র তুই আমার নিজের ভাই। তুই ছাড়া কেউ আমায় দেখতে পেল না। এই বলে হরিপদ বাবু কান্নায় ভেঙে পড়ল। দাদার চোখে জল দেখে নিতাই বলে উঠল, তোর আত্মাকে আমি এখান থেকে মুক্ত করবই। আর ওই রুদ্রপ্রসাদ রায়চৌধুরী, ওকে তো আমি দেখে নেব, ছাড়বো না। মাথাটা ঠান্ডা করে নিতাই, এইভাবে রাগ করে কিছু হবে না। যা করতে হবে মাথাটা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে করতে হবে। এই কাজে আমি তোকে সাহায্য করব। কিভাবে? শোন, প্রথম কথা, ওই সিন্ধুকের সামনে কখনো যাবি না। ওই সিন্ধুকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সবাইকে করে যোগদান।
এই পুরনো জমিদার বাড়িতে একটা গোপন ঘর আছে, সেটা তোকে নিজেকে খুঁজে বের করতে হবে। সেটা যদি পারিস তবে বাকি কাজটা অতি দ্রুততার সাথে সম্পূর্ণ হবে। হরিপদ বাবুর কথা মতো নিতাই গোপন ঘর খুঁজতে আরম্ভ করল। প্রাসাদের ছাদটি বড় এবং চওড়া। একসময় এখানে চাঁদের আলোয় জমিদার পরিবারের লোকেরা আড্ডা দিতেন, তবে এখন ছাদের পাথরগুলো ধসে গেছে, কোথাও কোথাও ফাটল ধরেছে। ছাদ থেকে পুরো গ্রামের দৃশ্য দেখা যায় এবং এখান থেকে গ্রামের পুরনো মন্দিরের চূড়াটিও স্পষ্টই দেখা যায়, যা রুদ্রপ্রসাদের অতীতের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। ধীরে ধীরে প্রাসাদের আরো ভেতরের দিকে যেতে থাকলো নিতাই। হলঘর পেরিয়ে বারান্দা অতিক্রম করে আরো এগিয়ে যেতে থাকলো সে। কিছু দূর এগোতেই তার দৃষ্টিতে এলো এক ভাঙা চোরা কাঠের আলমারি। ঘুম ধরে তার অবস্থা পুরো শেষ। কৌতূহল ধরে রাখতে পারল না নিতাই। আলমারির কাছে গিয়ে হাত দিতেই মাটির মতো ঝরে পড়লো আলমারিটা। তারপর যা দেখলো তাতে চোখ কপালে ওঠার উপক্রম। সংকীর্ণ একটা সিঁড়ি প্রাসাদের নিচের দিকে বেয়ে গেছে। কাল বিলম্ব না করে নিতাই সিঁড়ি দিয়ে নামতে লাগলো। দুর্গম সিঁড়ি, পোকামাকড়ের মধ্যে দিয়ে এসে উপস্থিত হলো একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে। ঘরটিতে কোনো রকম জানালা নেই। বাইরের আলো বাতাস কোনো কিছুই এই ঘরে প্রবেশ করতে পারে না। ঘরটির দেওয়ালে লেগে রয়েছে রক্তের মতো কালচে দাগ। কয়েকটা ধুলো মাখা তামার পাত্র গড়াগড়ি খাচ্ছে, তার সাথে রয়েছে মানুষের মাথার খুলি। এই ঘরেই একধারে রয়েছে দীর্ঘ কৃষ্ণবর্ণ দেহ। ত্রিনয়ন থেকে আগুনের ন্যায় বিচ্ছুরিত আলো সারা দেহ জুড়ে রয়েছে খলি ও হাড়ের তৈরি অলঙ্কৃত দিয়ে সাজানো দেবী মূর্তি। বিগ্রহের সামনে আরো কিছু ভাঙাচোরা পূজার সামগ্রী, পূজার আসন, এছাড়াও আরো কিছু পূজার উপকরণ ছড়ানো ছিটানো ছিল, যা দেখে মনে হয় যেন কয়েক বছর আগে এখানে পুজো করা হতো। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল নিতাই। এদিক ওদিক ভালো করে দেখতে লাগলো সে। ঘরের মেঝে কেঁপে উঠল। চারপাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ, অট্ট হাসি আসতে থাকলো। না, আমায় ভয় পেলে থেমে গেলে চলবে না। সব রকম পরিস্থিতি সামনে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। নিজের মনেই কথাগুলো বলে গেল নিতাই। সহসা তার সামনে আগমন ঘটল বৃহৎ চেহারার আকৃতির এক অবয়বের। অবয়বটিকে দেখে বিন্দু মাত্র চিনতে দেরি হলো না নিতাইয়ের, যেটি জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর। প্রাসাদের অন্দরমহলে রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর একটি ছবি আজও ঝুলছে। সেই ছবিটি খুব ভালো করে দেখেছিল নিতাই। এরপরে শুরু হলো সেই অট্ট হাসি, রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর হাসি। কর্কশ গলায় তিনি বললেন, মনে মনে নিতাই ভয় পেলেও তার উপস্থিত বুদ্ধি প্রবল। হারান কাকার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মনে আছে নিতাইয়ের। রুদ্রপ্রসাদ রায়চৌধুরী অত্যন্ত লোভী মানুষ। এই অস্ত্রটিকে কাজে লাগিয়েই পাশার চালটা ছেলে দিল নিতাই। নিতাই যখন রুদ্রপ্রসাদের আত্মার মুখোমুখি হলেন, তখন তার মনের ভেতর একটি প্রশ্ন দানা বাঁধল। কেন রুদ্রপ্রসাদের আত্মা এখনো প্রাসাদের মধ্যে বন্দী? আত্মার সাথে কি এমন ঘটেছিল যে তাকে এত ভয়ঙ্কর করে তুলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নিতাই নিজের মধ্যে সাহস সঞ্চয় করে আত্মার সাথে কথোপকথনের চেষ্টা করলেন। সে বলল, হুজুর, আমি আপনাকে মুক্তি দিতে এসেছি। আমি জানি আপনার বড় কষ্ট।
এই যে এত বড় বাড়ি, এত সম্পত্তি, সব কিছু কি আপনি আর ভোগ করতে পারছেন বলুন? এই নিয়েই তো আমার কত চিন্তা। আমি চাই আপনি সব কিছু ভালোভাবে আগের মতো ভোগ করুন। নিতাইয়ের মুখে কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল জমিদার। তারপর বলল, না না, একদমই না। আমি সত্যি চাই আপনি সব কিছু থেকে। মাঝপথে নিতাইকে থামিয়ে দিল জমিদার রুদ্রপ্রসাদ রায় চৌধুরী। কিন্তু নিতাইও ছাড়ার পাত্র নয়। মনে মনে নিতাই ভাবল, না না, আমাকে চুপ হয়ে গেলে চলবে না। সব কাহিনী জানতেই হবে। সবার আগে জমিদারের আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে। তবেই এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে পারবো। এতক্ষণ সবাই মন দিয়ে দাদুর বলা গল্প শুনছিল, কিন্তু তিনি থেমে যেতে পটাই বলে উঠল, কি হলো দাদু, থেমে গেলেন কেন? গল্প কি এখানেই শেষ? না না, শেষ আর হলো কই? সবে তো জমিদারের আত্মার সাথে নিতাই মুখোমুখি হলো। এরপরেই রয়েছে আসল মজা। কি মজা দাদু? তুই এত বেশি কি কথা বলিস বলতো, যে গল্প শোনার আসল মজাটাই হারিয়ে যায়। তুমি তারপরে বলো তো দাদু, কি হলো? পটাইকে থামিয়ে কথাগুলো বলল ভোলা। এরপরে দাদু আবার গল্প বলা শুরু করলো। কিভাবে নিতাই এই সমস্যা থেকে বেরিয়ে আসবে তা সে কিছুতেই ভেবে পায় না। এদিকে গুপ্ত ঘরের মধ্যে চলতে থাকে জমিদারের তাণ্ডব। নানা রকম উপায় নিতাইয়ের আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে জমিদার, কিন্তু নিতাই একেবারে স্থির। কেবল জপতে থাকলো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হয়তো এই নাম জপার জন্য এবং নিজের আত্মবিশ্বাসে দৃঢ় থাকার জন্য জমিদারের আত্মা নিতাইয়ের কোনো ক্ষতি করতে পারেনি। বেশ কিছুক্ষণ সময় ভাবেই কাটিয়ে দেয় নিতাই। অনেক ভাবনার পরেও কোনো উপায় পেল না সে। ওং নমঃ শিবায় নাম জপতে জপতে বেরিয়ে এলো জমিদারের প্রাসাদ থেকে। ফিরে এলো হারান কাকার বাড়িতে। প্রতিদিন ভোরবেলা হারান কাকা হাঁটতে বের হয়, আজও বের হয়। ঠিক সেই সময় বাড়িতে ঢোকার মুখেই দেখা হয় হারান কাকার সাথে নিতাইয়ের। সে নিতাইকে জিজ্ঞেস করলো, কি রে, এত রাতে তুই কোথা থেকে ফিরছিস? জমিদারের প্রাসাদ থেকে। কথাটা শুনে অবাক হয়ে যায় হারান কাকা। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। কথাটা কি সে ঠিক শুনেছে? সে আবারও জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলি এত রাতে? কেন জমিদারের প্রাসাদে? কথাটা শুনে আঁতকে ওঠে হারান কাকা। শরগোল পড়ে যায় সারা বাড়িতে। এই প্রথম কেউ জমিদারের প্রাসাদ থেকে সশরীরে ফিরে এসেছে। আশেপাশের বাড়ি থেকে মানুষ ছুটে আসে হারান কাকার বাড়িতে। খবর যায় আচার্য মশাইয়ের কাছেও। তিনিও খুব সকাল সকালই এসে হাজির হয়। নিতাইকে ঘিরে কোলাহল তৈরি হয়। আচার্য মশাই শান্ত কণ্ঠে নিতাইকে কাছে ডেকে জিজ্ঞাসা করলো, তুমি যা বলছো তা কি সত্যি বাবা? তুমি সত্যি ওই জমিদার প্রাসাদে গিয়েছিলে? হ্যাঁ, আমি প্রাসাদে গিয়েছিলাম। জমিদারের সাথে আমার মুখোমুখি দেখাও হয়েছে। তোমার কথা যদি আমি সত্যি বলে ধরেও নিই, তাও একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না বাবা। তা হলো, তুমি সশরীরে ফিরে এলে কি করে? আমি নিজেও জানি না আচার্য মশাই। কেবল আমার মহাদেবের নাম জপতে জপতে কখন যে আমি ওই কাল কুঠির থেকে বেরিয়ে গিয়েছি তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ওখানে গিয়ে তুমি কি জানতে পারলে আমাদের বলতে পারবে? এরপর নিতাই ঘটে যাওয়া ঘটনা আচার্য মশাইকে সবিস্তারে বলল। সবটা শোনার পর গ্রামবাসী সকলে আচার্য মশাইয়ের বিধানের জন্য তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। পঞ্জিকা গ্রন্থ সব ঘাটাঘাটির পর আচার্য মশাই বললেন, সমস্যা যখন আছে তার সমাধানও রয়েছে। এতদিন আমরা সমস্যাকে আঁকড়ে ধরে বেঁচেছি, তবে আজ সাহস করে সেই সমস্যার সমাধানের পথে
আমাদের হাঁটতেই হবে। কাল বড় অমাবস্যা, কালকের দিনটা খুবই শুভ। মা কালীর যদি আরাধনা জমিদার বাড়িতে করা যায়, তাহলে ওই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যেহেতু ওই প্রাসাদেই জমিদারের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর পর কোনো রকম কাজকর্ম সম্পন্ন করা হয়নি, সেই জন্য জমিদারের আত্মা আজও ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। একবার যদি আমরা জমিদারের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে ওই ক্রিয়া সম্পন্ন করতে পারি, তাহলে এই সমস্যাটাও দূর হয়ে যাবে। তবে একটা কথা কিন্তু সবাই মনে রেখো, আমার অনুমতির বাইরে গিয়ে কেউ কোনো কাজ করতে যেও না, তাহলে হিতে বিপরীত হবে। কাল আমি আর নিতাই সেই গুপ্ত কক্ষে গিয়ে মায়ের আরাধনা করব এবং জমিদারের আত্মাকে কিছু সময়ের জন্য আটকে রাখব। শঙ্খধ্বনি দিয়ে যেই তোমাদের নির্দেশ দেওয়া হবে, শঙ্খধ্বনি হওয়ার আগে তোমরা খুব বড় জোর 1 ঘন্টা সময় পাবে হাতে। সেই সময়ের মধ্যেই তোমরা ওই বাড়িতে যত কঙ্কাল পাবে সব কঙ্কালগুলোকে এক জায়গায় করে আগুন ধরিয়ে দেবে। আমাদের হিন্দু শাস্ত্র মতে কেউ মারা গেলে মৃতদেহকে হয় আগুনে পুড়িয়ে কিংবা নুন মাটি দিয়ে শ্রাদ্ধ শান্তি করে তার আত্মাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু কোনো কারণে যদি এই কাজগুলো না করা হয়, তখন সেই আত্মা ইহলোক থেকে আর মুক্তি পায় না। তাই শঙ্খধ্বনি শোনা মাত্রই তোমরা সব কঙ্কালগুলোকে দাহ করে দিও, কেমন? পুজোতে বসার আগেই আমি পুরো প্রাসাদটাকে ও তোমাদের দেহ বন্ধন করে দেব, যাতে তোমাদের কোনো রকম ক্ষতি সে না করতে পারে। আচার্য মশাইয়ের কথা শেষ হতেই নিতাই বলল, তার সাথে ওই সিন্দুকটি, ওটাকে না ছুঁয়ে ওই জায়গাতেই আগুন ধরিয়ে দেবে। উপস্থিত গ্রামবাসী আচার্য মশাইয়ের কথাগুলো মন দিয়ে শুনছিল। আচার্য মশাই সকলের উদ্দেশ্যেই বলল, এই কাজে যারা যারা সামিল হতে চাও, তারা সকলে কাল সকাল সকাল এসে উপস্থিত হবে। মনে রেখো, এই কাজ মনে জোর আর সাহস নিয়ে আমাদের একজোট হয়ে করতে হবে। তবেই আমরা দীর্ঘদিনের এই অভিশাপ থেকে আমাদের গ্রামটাকে রক্ষা করতে পারবো। আচার্য মশাইয়ের নির্দেশ মতো পরের দিন সকালবেলা প্রায় 20-30 জন গ্রামবাসী হারান কাকার বাড়ির উঠোনে এসে হাজির হলো। তারপর সকলকে সাথে নিয়ে জমিদারের প্রাসাদের দিকে রওনা দিল আচার্য মশাই। প্রথমে সকলের দেহ পুরো বাড়ি বন্ধক দিয়ে ভেতরে প্রবেশ করলো সকলে। নিতাই আচার্য মশাইকে নিয়ে উপস্থিত হলো গুপ্ত ঘরে। সেখানে আয়োজন হবে মায়ের আরাধনা। জমিদার বাড়িতে এক এক করে সবাই ঢুকলো। হঠাৎ চারপাশের বাতাস শীতল ও ভারী হয়ে এলো। অন্ধকারের ভিতর থেকে এক চাপা দীর্ঘশ্বাস ভেসে উঠল। পুরনো দেওয়ালের ভেঙে পড়া টুকরো টুকটাক শব্দ করে ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। তবু মানুষগুলো স্থির রইল। ভয়কে চেপে রেখে তারা শান্ত ধীর পায়ে সামনে এগিয়ে চলল নিজেদের গ্রাম পুরো কলসকে মুক্ত করার জন্য। গুপ্ত ঘরে দেবী মূর্তির সামনে আসনে বসে গম্ভীর কণ্ঠে মায়ের মন্ত্র উচ্চারণ শুরু করলো আচার্য মশাই। মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিনী চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী দেবী নারায়ণী নমস্তুতে। গুপ্ত ঘরে জমিদারের আত্মা গো গো শব্দ করে পুজোয় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, কিন্তু তাতে আর কোনো লাভ হয় না। আচার্য মশাই সব কাজে সিদ্ধ হস্ত, তাকে আটকানো মোটেই সহজ নয়। বরং জমিদারের এই কাজে সমস্ত আটঘাট বেঁধে নেমেছে আচার্য মশাই। বেশ কিছুক্ষণ পরে নিতাইকে শঙ্খ বাজানোর জন্য ইশারা করলো আচার্য মশাই। তারপর নিতাই শঙ্খ ধ্বনি দিয়ে সবাইকে জানিয়ে দিল
কঙ্কালগুলিকে দাহ করার জন্য। একদিকে চলল মায়ের পুজো, অন্যদিকে জমিদারের দাহ। কিছুক্ষণ পর মায়ের পুজোর ফুল ও শান্তি জল নিয়ে সবার কাছে এসে হাজির হলো আচার্য মশাই আর নিতাই। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল কঙ্কালগুলো এবং সিন্দুকটা। নিতাই হাঁটু মুড়ে ধপ করে বসে বলল, দাদা, দাদা। এই বলে কান্নায় ভেঙে পড়ল নিতাই। জমিদারের প্রাসাদের সামনে বড় খিরিশ গাছের একটা ডাল ভেঙে পড়ল বাগানে। সব দৃশ্যের সাক্ষী রইল পুরো কলসের গ্রামবাসীরা। আচার্য মশাই নিতাইকে তুলে আর বাকি গ্রামের সকলকে ফুল ও শান্তি জলে ছিটে দিল, আর তারপর বলল, দেখো দেখো, ওই ডাল ভেঙে পড়ার মাধ্যমে জানিয়ে দিয়ে গেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। জমিদারের আত্মাও মুক্তি পেয়েছে, মুক্ত হয়েছে আমাদের গ্রাম। এতক্ষণ শুনছিলেন লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে জমিদার বাড়ির রক্ত সিন্ধুক। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, গল্প দাদুর আসল নাম কী ছিল? আরেকবার বলছি, গল্প দাদুর আসল নাম কী ছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 2 জন শ্রোতাবন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে হুইসপার ইন সাসপেন্স। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্স।